নিম্ন আদালতে তারেক রহমান জোবায়দার বিচার নিরপেক্ষ হয়নি, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ, অভিযোগ গঠনে হয় আইনের ব্যত্যয়। ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় অন্যতম আসামি নান্নু গ্রেফতার, এ নিয়ে গ্রেফতার ৮ জন, আদালতে একজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি। ফেনীর দুর্গত এলাকা থেকে নামছে পানি, রাস্তাঘাট, কৃষি ও মৎস্য খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি, নোয়াখালীর জলাবদ্ধ রাস্তাঘাটে চলাচলে দুর্ভোগ। বগুড়ার সারিয়াকান্দিতে যমুনার ভাঙনে হুমকির মুখে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, ভিজে মাটি হারানোর শঙ্কায় হাজারো পরিবার, স্থায়ী সুরক্ষার দাবি। সড়ক ও ফুটপাত দখলদারদের কাছ থেকে চাঁদা তুলছে রাজশাহী সিটি কর্পোরেশন, দখলমুক্ত করতে পুলিশের চিঠির জবাব দেয়নি রাশিদ। ইউক্রেনকে আরও অস্ত্র সরবরাহের ঘোষণা ট্রাম্পের, হোয়াইট হাউসের ন্যাটো প্রধানের সঙ্গে বৈঠক, রাশিয়ার উপর কঠোর শুল্ক আরোপের হুমকি। এবং কিংস্টনে মাত্র ২৭ রানে অল আউট ওয়েস্ট ইন্ডিজ, সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইট ওয়াশ করল অস্ট্রেলিয়া, ৬ উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড স্ট্রাইকে। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের, সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। এবার বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের বিরুদ্ধে দুর্নীতির মামলায় বিচারিক আদালতের বিচারে নানান অসঙ্গতি উঠে এসেছে, যেখানে দ্রুত গতিতে সাক্ষী নেওয়া ও রায় ঘোষণা করা, জুবাইদা রহমানকে নোটিশ ইস্যু না করা এবং অভিযোগ গঠনে আইনের ব্যত্যয় হয়েছে বলে পূর্ণাঙ্গ রায়ে উল্লেখ করেছেন হাইকোর্ট। সোমবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত 52 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ে এসব কথা উঠে এসেছে। সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করার মামলায় 9 বছরের সাজা থেকে তারেক রহমান ও 3 বছরের সাজা থেকে তার স্ত্রী জুবাইদা রহমানকে খালাস দিয়ে রায় প্রকাশ করেন হাইকোর্ট। হাইকোর্ট রায়ের পর্যবেক্ষণে বলেছেন, বিচারিক আদালতে 2 মাস 4 দিনে 42 সাক্ষীর সাক্ষ্য নেওয়া এবং সাক্ষী শেষে 8 দিনের মধ্যে রায় দেওয়ার এমন দ্রুতগতি ও সমাপ্তি ব্যাপকভাবে বিশ্বাস তৈরি করে যে বিচার নিরপেক্ষভাবে হয়নি। এর আগে 28 মে খালাসের রায় দেন হাইকোর্ট। সাজার বিরুদ্ধে ডাক্তার জুবাইদা রহমানের দায়ের করা আপিলের শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি নান্নুকে নারায়ণগঞ্জের বন্দর থেকে গ্রেফতার করেছে র্যাব। রোববার মধ্যরাতের দিকে তাকে গ্রেফতার করা হয়। এই নান্নু ভাইরাল ভিডিওর ইট ও সিমেন্টের ব্লক দিয়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত করা 4 জনের একজন। এ নিয়ে এ হত্যার ঘটনায় মোট 8 জনকে গ্রেফতার করা হলো। এর আগে গেল 13 জুলাই রোববার সকালে রাজধানী ঢাকা ও নেত্রকোনা থেকে সজীব ও রাজীব নামে 2 জনকে গ্রেফতার করা হয়। এর আগে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে এবং ইটের টুকরো দিয়ে থেতলে হত্যা করে সন্ত্রাসীরা। পরদিন এই ঘটনায় নিন্দার ঝড় উঠলে নিহতদের বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে 2024 সালে আজকের দিনেই আন্দোলনরত শিক্ষার্থীদের উপর দফায় দফায় হামলা চালায় ছাত্রলীগ। শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ছাত্রলীগের এই হামলায় সারা দেশে 4 শতাধিক শিক্ষার্থী আহত হন। এর মধ্যে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আহত হন 297 জন শিক্ষার্থী। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। এদিন হাসপাতালে গিয়েও শিক্ষার্থীদের উপর হামলা চালায় ছাত্রলীগ। আগের দিন 14 জুলাই বিকেলে এক সংবাদ সম্মেলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি বলে কটূক্তি করেন। এই কটূক্তির প্রতিবাদে রাতে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। রাত 11টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের হল সহ প্রায় প্রতিটি আবাসিক হল থেকে তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানে মিছিল নিয়ে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন শত শত শিক্ষার্থী। জুলাইয়ের অগ্নিকন্যাদের ভূমিকার স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে পালিত হয় জুলাই উইমেন্স ডে। চলচ্চিত্র, গান আর স্লোগানে উঠে আসে নারীদের প্রতিবাদী কণ্ঠস্বর। নারীদের অবদানের স্মরণে দেখানো হয় ড্রোন শো।
বাংলাদেশের মেয়েদের আটকানো যাবে না বলে জানান সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। ফাহিম ইউসুফের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানের পটভূমি থেকে নারীদের অবদান, রাতের আকাশে ড্রোন শোতে ফুটে ওঠে সংগ্রাম আর স্মৃতির নানা গল্প। ২৪ জুলাইয়ে নারীদের সাহসী অবদানের স্মরণে পালন হয় জুলাই উইমেন্স ডে। কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হওয়া এ আয়োজনে উঠে আসেন বিগত সময়ের গুম খুনের শিকার ও জুলাই শহীদেরা। জুলাইয়ের গানের সাথে ছিল চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র আর স্লোগান। ক্ষোভ আর জীবন্ত ক্ষত নিয়ে বক্তব্য দেন পরিবার, প্রিয়জন, এমনকি শিল্পীরাও। রাষ্ট্রের সকল যন্ত্র ব্যবহার করে আমাদের সন্তানদের রাজাকার বলা হয়। ঘরের ভেতর বন্দী থাকা মৃত্যুর থেকেও কঠিন হয়। নাইমার গুলি লাগার সাথে সাথে নাইমার মাথার 4 ভাগের 2 অংশে মগজটাল সহ মাথার বাড়ি সহ ছিটকে পড়ে গেছে ঘরের ভিতরে। গণ অভ্যুত্থানের দুঃসহ স্মৃতিচারণের পাশাপাশি জুলাইয়ের অগ্নিকন্যারা জানান রাজনৈতিক ন্যারেটিভ, নিপীড়ন সহ সকল বাধা ভেঙে এগিয়ে যাওয়ার অঙ্গীকার। নারী হিসেবে, শোপিস হিসেবে আমরা কেউ জুলাইতে নামিনি। আমরা নিজেদেরকে নারীর চাইতে নাগরিক বলতে বেশি সম্মানিত বোধ করি। জুলাই পরবর্তী সময়ে নারীদের ভূমিকা বিলীন হয়ে যাচ্ছে কিনা প্রশ্নের জবাবে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী জানান বাংলাদেশের নারীরা অদম্য। যে মানুষ একবার ওড়া শিখে গেছে, যে পাখি একবার ওড়া শিখে গেছে, আপনি ওকে আর আটকাতে পারবেন না। বাংলাদেশের মেয়েদেরকে আটকানো যাবে না। And this is where our hope lies. হলের তালা ভেঙে নারী শিক্ষার্থীদের বেরিয়ে আসা সে 14 জুলাইয়ের স্মরণে বিভিন্ন হল থেকে নারী শিক্ষার্থীরা এসে জড়ো হয় রাজু ভাস্কর্যের পাদদেশে। রাতব্যাপী চলে স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। নির্বাচন বাধাগ্রস্তের মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণ করতে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচনের দাবি জানান তিনি। দলটির নেতারা বলছেন আবারও অস্থিতিশীলতা সৃষ্টি করে দেশকে গণতন্ত্রহীনতার দিকে ঠেলে দেওয়ার চক্রান্ত চলছে। সেই সঙ্গে মিটফোর্ডের হত্যাকাণ্ডকে কিছু রাজনৈতিক দল ভিন্ন খাতে প্রবাহিত করতে পরিকল্পিতভাবে বিএনপির উপর দায় চাপাচ্ছে বলে অভিযোগ নেতাদের। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জানাতে নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজন করে বিক্ষোভ মিছিল ও সমাবেশের। বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। সমাবেশে অংশ নিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, কিছু রাজনৈতিক দল মিটফোর্ডের ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করছে। বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই বাংলাদেশের ক্ষমতা লোভী কিছু দল বিএনপিকে ক্ষমতাসীন ভাবার চেষ্টা করছে। এবার বিএনপি ক্ষমতায় আছে এই ভেবে বিএনপির বিরুদ্ধে শত্রুতা করছে। এ সময় নির্বাচন যেন না হয় সেই চক্রান্তে একটি মহল লিপ্ত উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, বিএনপির বিরুদ্ধে যতই অপপ্রচার চালানো হোক তাতে ভয় পায় না দলটি। পরিষ্কার করে ঘোষণা করতে চাই যে আমরা যেভাবে ফ্যাসিস্টকে বিতাড়িত করতে পেরেছি, জনগণকে সঙ্গে নিয়ে একইভাবে কোনোদিন যেন আবার ফ্যাসিজম এখানে চালু হতে না পারে তার ব্যবস্থা অবশ্যই আমরা করবো বন্ধুগণ। আমাদের লক্ষ্য এখন একটাই যে বাংলাদেশে এই 26 ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। সেটা আমাদের তারেক রহমান সাহেব প্রধান উপদেষ্টার সঙ্গে লন্ডনে আলাপ করে ঠিক করেছেন। এর আগে সকালে বিএনপি গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে মির্জা ফখরুল বলেন, যারা জাতীয় নির্বাচনকে প্রতিহত করে ফ্যাসিবাদ কায়েম করতে চায় তাদেরকে প্রতিহত করতে হবে। সরকার পরিচালনার দায়িত্বে না থাকা সত্ত্বেও বিশেষ একটি রাজনৈতিক দল তার প্রধান নেতৃত্বকে দায়ী করে বিক্ষোভ মিছিল আয়োজন এবং অশ্লীল ভাষা প্রয়োগ করে রাজনৈতিক সংস্কৃতিকে আবারও সেই ফ্যাসিবাদের যুগে ফিরে নিয়ে যাচ্ছে কিনা সেটাও জনগণের সামনে প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। এ সময় অপরাধীর কোনো দল নেই, এ ব্যাপারে বিএনপির বক্তব্য স্পষ্ট বলেও জানান তিনি। বিএনপির অবস্থান বরাবরের মতোই খুব স্পষ্ট, অপরাধীর কোনো দলীয় পরিচয় থাকতে পারে না। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থান উপলক্ষে কুড়িগ্রাম পৌরসভা সংলগ্ন ঈদগাহ ময়দানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শহীদ পরিবারের মাঝে সহায়তা প্রদান করবেন। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল রানা।
জুয়েল, আয়োজনটি নিয়ে কি ধরনের প্রস্তুতি চলছে এবং আয়োজক ও স্থানীয়দের মধ্যে কি ধরনের প্রতিক্রিয়া লক্ষ্য করছেন আমাদের জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, আমরাই বিএনপি পরিবারের আয়োজনে জুলাই ছাত্র জনতার আন্দোলনে 11 শহীদ পরিবারের মাঝে আজ আর্থিক সহায়তা প্রদান করা হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী। আমরা সকাল থেকে দেখেছি এই প্রোগ্রামকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু যারা নেতাকর্মীরা তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু এই সমাবেশস্থলে আসছে। এছাড়াও কিন্তু আপনাকে যদি একটু দেখাই যে অনেক এখানকার যে স্থানীয় যে নেতৃবৃন্দ তারাও কিন্তু উপস্থিত রয়েছে। আমরা একটু এই বিষয়ে একটু জানতে চাবো কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমানের কাছে। একটু বলবেন আপনারা যে এই যে মানবিক সহায়তা যেটি করছেন এটি আগামী থেকে আপনাদের অব্যাহত থাকবে কিনা? জি ধন্যবাদ। আপনি জানেন যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং যে সংগঠনের উদ্যোগে আজকে এই অনুষ্ঠানটা হচ্ছে, আমরা বিএনপি পরিবার, এটার মূল উদ্যোক্তা কিন্তু আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উনি এই জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্বর পর্যায়ে যথেষ্ট ভূমিকা রেখেছেন এবং এই বাংলাদেশের মানুষকে এই স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন। ওনার নির্দেশনায় সারা বাংলাদেশে এই ধরনের কর্মসূচি কিন্তু চলমান আছে এবং আমাদের নেতা তারেক রহমান বলেছেন শুধু এখন না, আগামীতে আমাদের নির্বাচনী ইশতেহারে অবশ্যই জুলাই গণ অভ্যুত্থানের যে নায়করা শহীদ হয়েছেন তাদের জন্য বিশেষ একটা দৃষ্টি বিএনপির থাকবে। এছাড়াও গত 15 বছরের স্বৈরাচার বিরোধী ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে যারা গুম খুনের শিকার হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, সেই আত্মত্যাগকে কিন্তু বিএনপি গভীর শ্রদ্ধায় স্মরণ রেখে সামনে এগিয়ে যাবে এবং গণতন্ত্রকে সুদৃঢ় করতে গেলে আর তারেক রহমান বলেছেন এই শহীদ পরিবার এবং শহীদের যে কষ্ট, শহীদ পরিবারের যে কষ্ট, নির্যাতনের যে চিত্র, সেগুলি বিএনপি ধারণ করে বলেই বিএনপি এখনো সারা বাংলাদেশের গণমানুষের দল হিসেবে প্রতিষ্ঠিত আছে। আমরা বিশ্বাস করি এই শহীদদের সম্মান করলে এই জাতি এগিয়ে যাবে, শহীদদের সম্মান করলে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। বুবলি, আপনাকে একটি তথ্য জানিয়ে রাখি, এই 11 শহীদ পরিবার কিন্তু কুড়িগ্রামের সন্তান। তারা কিন্তু এই কুড়িগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকায় শহীদ হয়েছে। এছাড়াও আপনাকে একটি জানিয়ে রাখি যে ঠিক 11:30 নাগাদ কিন্তু এই বিএনপির যে মহাসচিব, যুগ্ম মহাসচিব, তিনি কিন্তু উপস্থিত হয়ে কিন্তু এই আর্থিক সহায়তার উদ্বোধন করবেন। বুবলি, জুয়েল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সহকর্মী জুয়েল রানার সাথে। ঢাকা সহ দেশের 13 জেলার উপর দিয়ে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির সতর্ক বার্তা দিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেয়া এক সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছেন দক্ষিণ এশিয়ার জন্য নবনিযুক্ত বিশ্বব্যাংক ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট। রোববার দিবাগত রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন জুট। এ সময় তার সাথে ছিলেন বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের জন্য নবনিযুক্ত বিভাগীয় পরিচালক জে প্যাসমে। আলোচনাকালে জুট বাংলাদেশের প্রতি তার গভীর ভালোবাসা প্রকাশ করেন এবং 2013 থেকে 2015 সাল পর্যন্ত বাংলাদেশ, ভুটান ও নেপালের জন্য বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর হিসেবে তার আগের কর্মকালীন সময় স্মরণ করেন। বৈঠকে জোহানেস জুট বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির প্রতি জোরালো সমর্থন ব্যক্ত করেন এবং অর্থনৈতিক খাতে অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচির জন্য প্রধান উপদেষ্টার প্রশংসা করেন।
টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর 5 উপজেলার 137টি গ্রাম প্লাবিত হলেও পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। অধিকাংশ এলাকা থেকে পানি নেমে গেলেও কিছু এলাকায় এখনও জলাবদ্ধতা রয়ে গেছে। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামীণ সড়ক, কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ ও ঘরবাড়ি। জেলা প্রশাসন জানায়, প্রাথমিক হিসেবে 126টি গ্রামীণ সড়ক সহ প্রায় 300 কিলোমিটার সড়কের ক্ষয়ক্ষতি হয়েছে, যার মূল্য প্রায় 90 কোটি টাকা। 3470 হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। 2330টি পুকুর ও খামার ভেসে গিয়ে মৎস্য খাতে ক্ষতি হয়েছে 8 কোটি টাকার মতো। প্রাণী সম্পদে ক্ষতি প্রায় 65 লাখ টাকা। পানি উন্নয়ন বোর্ড জানায়, দেড়পাড়া ও আশপাশের কয়েকটি এলাকায় ভাঙন মেরামতের কাজ শুরু হয়েছে, তবে সব ভাঙনের জন্য এখনও প্রাক্কলন তৈরি হয়নি। ক্ষয়ক্ষতিটার প্রকৃত চিত্রটা পাওয়া গেলে সেই অনুযায়ী একটা অনুমিত ব্যয় নিয়ে যেই দাপ্তরিক প্রক্রিয়াগুলি টেলিফোনে সম্পন্ন করে আমরা মাঠে কাজ শুরু করছি। নোয়াখালীর বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, ক্ষয়ক্ষতির চিহ্ন কেমন দেখছেন আমাদের জানাবেন। বুবলি, শুরুতে আপনাকে যে জানিয়ে রাখতে চাই যে নোয়াখালীর যে 9টি উপজেলার মধ্যে 5টি উপজেলার 57টি ইউনিয়ন যে অতি বর্ষণের কারণে জলাবদ্ধতার কবলে পড়েছিল। তো আসলে আপনাকে যদি ক্ষয়ক্ষতির কথা বলতে চাই তাহলে যে প্রথমে যদি কৃষি খাত দিয়ে আমি শুরু করতে চাই, যে নোয়াখালীর যে শস্য ভান্ডার খ্যাত উপজেলা সুবর্ণচর রয়েছে, সেখানের যে শস্য ভান্ডার এবং যে মৎস্য চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। তো আসলে যে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে আমরা যেটি জানতে পেরেছি, জলাবদ্ধতায় নোয়াখালীতে 5100 হেক্টর জমির ফসল জলাবদ্ধতার কবলে পড়েছিল। এর মধ্যে আমন বীজতলা 891 হেক্টর, আউশের বীজতলা 2509 হেক্টর ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া গ্রীষ্মকালীন যে সবজি আবাদ করেছিল কৃষকেরা, সেটি 1200 হেক্টর, এবং শরৎকালীন যে সবজি সেটিও প্রায় 575 হেক্টর জলাবদ্ধতার কবলে পড়েছে। তো এতে আসলে যে সামনে যে সবজির মৌসুম আসছে, এতে বাজারে একটা সংকট সৃষ্টি হতে পারে। একই সাথে কৃষকরা যে আবাদ করেছিল এই গ্রীষ্মকালীন এবং শরৎকালীন সবজি, সেটিরও পুরোপুরি নষ্ট হয়, তারা কিন্তু লোকসানে পড়েছে। আর যদি আমন ও বীজতলার যে কৃষকরা যে বীজ রোপণ করেছিল তা কিন্তু একদম যে পানিতে তলিয়ে যাওয়ায় এই কৃষকরা কিন্তু লোকসানে পড়েছে। আর যদি প্রান্তিক যে গ্রামাঞ্চলে যে জলাবদ্ধতা হয়েছে, এটির কারণে যে গ্রামীণ যে রাস্তাঘাটগুলো রয়েছে এগুলো পানিতে থাকা কিন্তু এই রাস্তাঘাটগুলো কিন্তু অত্যন্ত ক্ষতির সম্মুখীন হচ্ছে, কেননা পানি জমে থাকায় রাস্তার মান কমে গিয়ে রাস্তা যে বড় বড় গর্ত সৃষ্টি হচ্ছে। একই সাথে কিন্তু পানি সরে গেলে এই ক্ষতচিহ্ন আরো ফুটে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। তো জেলা প্রশাসন সূত্রে আমরা যেটি জানতে পেরেছি, এখনো প্রায় 27টি আশ্রয় কেন্দ্রে 1000-এরও বেশি মানুষ রয়েছে। এদের মাঝে শুকনো খাবার, চাল ও নগদ টাকা বিতরণ করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। বুবলি, এ হচ্ছে জলাবদ্ধতা নিয়ে নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ। সুজন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সুজন মাওলা। নরসিংদী জেলা আদালতে লোডশেডিং এর সূচকে কাঠগড়া থেকে পালিয়ে যান চুরি মামলার আসামি রিয়াজুল ইসলাম হৃদয়। সোমবার দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুবায়েত আক্তার শিফার আদালতে শুনানিকালে এই ঘটনা ঘটে। রায়পুরার রহিমাবাদ এলাকার একটি ফার্মেসিতে চুরির মামলায় 7 জুলাই রিয়াজুল ইসলাম ও দানা মিয়াকে গ্রেফতার করে পুলিশ। এই মামলায় সোমবার দুপুর 12:30টার দিকে নরসিংদী আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুবায়েত আক্তার শিফার এজলাসে তাদের শুনানি অনুষ্ঠিত হচ্ছিল। এ সময় আচমকা বিদ্যুৎ চলে গেলে মোবাইলের আলোয় চলছিল কোর্ট, আর সেই সুযোগে রিয়াজুল গা ঢাকা দেন। ঘটনার পরপরই পুলিশ আশপাশের এলাকায় অভিযান শুরু করে। আদালত পুলিশের ওসি সাইরুল ইসলাম জানান, আসামিকে খুঁজে পেতে নিরাপত্তা সংস্থাগুলোকে অবহিত করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ চলছে। তো রিমান্ড শুনানির জন্য তাকে আদালতে হাজির করা হয়েছিল। তখন সে যখন বিদ্যুৎ চলে গেছে এই ফাঁকে সে পালিয়ে গেছে। আমি বলবো যে এটা এই নরসিংদী জজ কোর্টের যে আইন শৃঙ্খলার যে নিরাপত্তা, এটা আরও বাড়াতে হবে, আরও জোরদার করতে হবে।
বগুড়ার সারিয়াকান্দির কামালপুর ইউনিয়নে যমুনা নদীর ভাঙনে হুমকির মুখে পড়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। ভিটেমাটি হারানোর আশঙ্কায় নদী পাড়ের হাজারো মানুষ আতঙ্কে দিন পার করলেও বাঁধ রক্ষায় নেওয়া হচ্ছে না কোনো স্থায়ী সুরক্ষা ব্যবস্থা। যদিও পানি উন্নয়ন বোর্ডের দাবি, ভাঙন ঠেকাতে তারা সাধ্যমতো পদক্ষেপ নিচ্ছেন। বিস্তারিত বগুড়া প্রতিনিধি সঞ্জু রায়ের প্রতিবেদনে। বন্যা আসুক আর না আসুক, খরস্রোতা যমুনা যেন তার করাল গ্রাসে প্রতি বছর গিলে ফেলছে শত শত বিঘা ফসলি জমি আর নদী পাড়ের মানুষদের বাপদাদার বসত ভিটা। এবছর এখনো কোনো ভারী বর্ষণ না হলেও বগুড়া সারিয়াকান্দিতে যমুনার 1 কিলোমিটার এলাকা জুড়ে দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন। ভাঙন ঠেকাতে নদী তীরে ফেলা কোটি কোটি টাকার জিও ব্যাগও মুহূর্তের মধ্যেই যেন বিলীন হয়ে যাচ্ছে নদী গর্ভে। বছর দুয়েক আগেই ভয়াবহ ভাঙনে সারিয়াকান্দির ইসামারা ও ফকিরপাড়ায় বৃহৎ অংশে ফসলি জমি, বসতবাড়ি ও অবকাঠামো বিলীন হয়ে যায়। যে ক্ষতি আজও পুষিয়ে নিতে পারেননি ভাঙন কবলিত মানুষেরা। সে সময় ভাঙন ঠেকাতে নদীর তীরে 12 কোটি টাকা ব্যয়ে জিও ব্যাগ ফেলা হয় বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। এতেও রোধ হয়নি নদী ভাঙন। বন্যার সময় বিশেষ করে ভাঙনের কারণে পশু পাখি হোক, সাধারণ মানুষ হোক, অমানবিক জীবন যাপন করে এরা। তো আঙ্গেরে এই এলাকা না চাইলে মাছ ধরলে কোন যাবো, এ ভাই হেঁটে বেড়ান দেখবো। গত এক সপ্তাহে গোদাখালী থেকে দড়িপাড়া পর্যন্ত 1 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। দ্রুততার সাথেই মূল বাঁধের দিকে এগুচ্ছে নদী ভাঙন। ভুক্তভোগীরা জানান, মূল বাঁধ ভেঙে গেলে বগুড়া ও সিরাজগঞ্জের অন্তত 5 উপজেলার লক্ষাধিক মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এইভাবে যদি ভাঙতে থাকে, আমরা দুটো ইউনিয়নে প্রায় 2 লক্ষর অধিক লোকজন আছি। আমরা বাস্তুহারা হয়ে যাবে, এলাকায় থাকতে পারবো না। দীর্ঘদিন ধরে দেখে আসতেছি নদী ভাঙতেইছি, কিন্তু সরকার কোনো কাজ করতেছে না আমাদের এই মাঝখানে এলাকাটা। ভালো করে কাজ করা নাই, আর যারা কাজ করে এখানে ভালোভাবে এটি দায়িত্বধার মানুষ থাকা নাই। 2 বস্তা ফেলে 3 বস্তার টাকা নেওয়া যায়, করলে হবা, কাজ তো ঠিক মতো হয় না। পানি উন্নয়ন বোর্ড বলছে, বেড়িবাঁধ থেকে ভাঙন দূরত্ব মাত্র 300 মিটার। বড় ধরনের ঝুঁকি এড়াতে তারা অস্থায়ী নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। তবে স্থায়ী সমাধানে 1750 কোটি টাকা ব্যয়ে নদীর তীর রক্ষা একটি প্রকল্প শীঘ্রই হাতে নেওয়া হবে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তরফ থেকে একটা প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্প ব্যয় দাঁড়িয়েছে 1750 কোটি টাকা। সেই প্রকল্পটা বাস্তবায়ন হলে কামালপুর এলাকায় যে ভাঙন প্রবণ 4 কিলোমিটার এলাকা রয়েছে, সেটা পুরোপুরি ভাঙন মুক্ত হবে বলে মনে করি। জিও ব্যাগ ও জিও টিউব ফেলে অস্থায়ী কাজের নামে প্রতি বছর পানিতে টাকা না ঢেলে বাঁধ রক্ষায় দ্রুততম সময়ে নেওয়া হোক স্থায়ী সুরক্ষা ব্যবস্থা, এমনই প্রত্যাশা সকলের। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া। সড়ক ও ফুটপাত দখলদারদের কাছ থেকে খাজনার নামে রসিদ দিয়ে টাকা আদায় করছে রাজশাহী সিটি কর্পোরেশন। ফলে শত কোটি টাকার সড়ক ও ফুটপাত দখলমুক্ত হচ্ছে না। ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের পক্ষ থেকে সহযোগিতা চেয়ে চিঠি দেওয়া হলেও সাড়া দেয়নি সিটি কর্পোরেশন। অবশ্য এ নিয়ে কোনো কিছু না জানার থাকার দাবি রাশিক সচিবের। কাজী শাহেদের প্রতিবেদন। রাজশাহীতে ফুটপাতের পর এবার দখল হচ্ছে সড়কের বেশিরভাগ অংশ। দখল হওয়া এসব সড়ক ও ফুটপাত থেকে নিয়মিত খাজনা আদায় করছে সিটি কর্পোরেশন। ব্যবসায়ীদের দাবি, খাজনা নিতে সিটি কর্পোরেশন রসিদ দিচ্ছে তাদের। শুধু সিটি কর্পোরেশনকে দিই, ওরা ডাক করে নেয়, রেগুলার 10 টাকা রিসিভ দিয়ে নেয়। যদি আমরা গাড়ি রাখি এখানে, তাহলে গার্ডকে আমাদের সেফটির জন্য 50 টাকা করে দিতে হয়। পুলিশের অফিসার আসে, তখন একটু আমাদেরকে বলে যায় যে ভাই একবেলা একটু বন্ধ রাখেন, কাল থেকে খুলেন। সিটি কর্পোরেশন থেকে একটা 10 টাকার একটা রসিদ দিয়ে 10 টাকা নিয়ে যায়। কিসের রসিদ এটা আমরা জানি না। এ বিষয়ে কথা বলতে রাজি হননি সিটি কর্পোরেশনের প্রশাসক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সচিব কিছু না জানার দাবি করেছেন, আর এস্টেট অফিসের কর্মকর্তারা বলছেন তারা উচ্ছেদ করলেও আবার দখল হয়ে যাচ্ছে। এই বিষয়টা আসলে আমি জানি না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আপনি একটু সিও স্যারের সাথে কাইন্ডলি কথা বলেন। বর্তমানে আমাদের এখানে স্থায়ী ম্যাজিস্ট্রেট নাই। যে ফুটপাতগুলো আপনার অবৈধভাবে দখল হয়েছে, দোকানপাট, ব্যবসা বাণিজ্য করছে, এগুলো তো আমাদের সামনে ঘরে অভিযান করবো, সেটা পরিকল্পনা আছে। মহানগর পুলিশ বলছে ফুটপাত ও সড়ক দখল মুক্ত করতে তারা চেষ্টা করছেন। হকারদের নির্ধারিত স্থানে বসাতে চিঠি দেওয়া হয়েছে সিটি কর্পোরেশনকে। ইতিমধ্যে বেশ কিছু হকার আমাদের প্রতিনিয়ত উচ্ছেদ হয়, আমাদের মেডিকেলের সামনে থেকে আমরা উচ্ছেদ করি,
আমাদের এখানে যে সাহেববাজার এলাকা থেকে ওখান থেকে আমরা সরাই। সিটি কর্পোরেশনের নির্মাণ করা 119 কিলোমিটার ফুটপাতে চলাচল করতে পারেন না নাগরিকরা। দ্রুত উচ্ছেদের দাবি জানিয়েছেন নাগরিক নেতারা। এখন তো কোনো রাজনৈতিক দলের কোনো সংগঠনের নেতা নাই, তাহলে প্রশাসনের নির্বিকার কেন? সরকারকে জনগণ খাজনা ট্যাক্স দেয়, তার চলাচল, তার পরিষ্কার পরিচ্ছন্ন সড়ক এবং তার নিরাপদ সড়ক চাই, কিন্তু এইটা তো আমরা কোনো অবস্থায় দেখছি না। সিটি কর্পোরেশন এলাকায় ফুটপাত দখলে স্থানীয় প্রভাবশালীরা রসিদ দিয়ে টাকা নিয়ে তাতে বৈধতা দিচ্ছে সিটি কর্পোরেশন। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।